এবার মানচিত্র বিতর্কের খবর। নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিতর্ক। কোথায় এই বিতর্ক, কেন এই বিতর্ক? নীতি আয়োগের পশ্চিমবঙ্গের রিপোর্টে বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে, আর এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি লিখেছেন নীতি আয়োগকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাদের ক্ষমা চাইতে হবে। এটা শুধু প্রযুক্তিগত ভুল নয়, এটা পশ্চিমবঙ্গের সম্মান এবং পরিচিতির অপমান। নীতি আয়োগের সরকারি প্রকাশনায় এমন ভুল দেখেই বোঝা যাচ্ছে রাজ্যগুলিকে কতটুকু সম্মান করে তারা। দেশের নীতি নির্ধারণ করে এই সংস্থা, এমন কাজ এই সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেয়। এবার তো নীতি আয়োগের রিপোর্ট, প্রকাশনার গুণগত মান এবং বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যাবে। অবিলম্বে ক্ষমা চাইতে হবে নীতি আয়োগকে এবং ভুল শুধরে নিতে হবে। মোদী সরকার ক্ষমতায় আসার পর যোজনা কমিশন বন্ধ করে দেয়, তার পরিবর্তে তৈরি হয় নয়া থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ। এই নীতি আয়োগের বৈঠক ঘিরে নানা বিতর্ক হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও অভিযোগ করেছেন যে নীতি আয়োগে তার বক্তব্য শেষের আগে তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। কেন্দ্রের তরফে যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়, এরপর থেকে মুখ্যমন্ত্রী আর নীতি আয়োগের বৈঠকে যাননি। এই টানাপোড়েনের মধ্যেই এবার নীতি আয়োগের ম্যাপে বিহারকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে, জানিয়ে ফের হাওয়া গরম। নীতি আয়োগের ওয়েবসাইটে বিহারের ম্যাপ দেখানো হচ্ছে, এটা কিন্তু অনিচ্ছাকৃত নয়। আমাদের বিশ্বাস এটা ইচ্ছাকৃত ভুল, এবং এই ইচ্ছাকৃত ভুলের মাধ্যমে বাঙালিকে বারংবার শায়েস্তা করার চেষ্টা, এবং বাঙালি এই নির্দিষ্ট বিষয়টা অবগত বলেই 2021-2024 তাদেরকে শিক্ষা দিয়েছে। এবং আজকে এই নীতি আয়োগের ওয়েবসাইটে যেভাবে পশ্চিমবঙ্গকে বিহারের ম্যাপ দিয়ে দেখানো হলো, এ বাঙালি কিন্তু বিজেপিকে এবং নরেন্দ্র মোদীকে এবং তাদের এই সরকারকে কোনোদিন ক্ষমা করবে না। নীতি আয়োগের যারা আধিকারিক, তারা বাংলার ম্যাপটা ভুলে গিয়ে তারা ভুল না জেনে তারা বিহার বলবে, এটা তো সম্ভব নয়। একটা ছোট টেকনিক্যাল এরার, সেটাকে নিয়ে আজকে আপনি এত বড় একটা ইস্যু করছেন। ক্ষমা চাওয়ার কথা আপনার বাংলার মানুষের কাছে। নিউজ 18 বাংলা। আর এবার এই ছবিটা দেখুন, দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ। হাতের লাঠি, বাঁশ, যে যা পারছে ইট ছুঁড়ে মারছে, জুতো ছুঁড়ে মারছে। কেন এই সংঘর্ষ? ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে। শিলিগুড়ির বাগরাকোট এলাকার ছবি। ব্যাপক ভাঙচুর, বাড়ি ঘর ভাঙচুর, পাথর ছোড়াছুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। যে ছবি আপনারা দেখছেন, তাও ক্রিকেট ম্যাচ ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে এইরকম ধুমধুমার অবস্থা। ক্রিকেট ম্যাচ ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পরিস্থিতি মোকাবিলায় নামাতে হয় র্যাব।
নিয়ে একটা গন্ডগোল হলো কালকে, নিয়ে আজকে ওই টাওয়ারের মধ্যে ইট ছোড়াছুড়ি হলো, পুলিশ চলে আসছে, সিচুয়েশন কন্ট্রোল আমরা দেখেছি। দেখুন কলেজের ইউনিয়ন রুমে কত কি হয় লাগাতার সেই সমস্ত ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। আর এবার দেখুন ইউনিয়ন রুম যেন বিয়ের আসর। কলেজের ভেতর মালা বদলের ছবি ভাইরাল। পাত্র তৃণমূলের ছাত্র নেতা অশোক গায়েন। সুন্দরবন মহাবিদ্যালয়ের ছবি ভাইরাল হতেই বিতর্ক। কথা বলবো বিশ্বজিৎ, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, কলেজের ইউনিয়ন রুম নাকি চাঁদনাতলা? হ্যাঁ, একেবারেই। দেখো, কলেজের ইউনিয়ন রুম কিন্তু বদলে গেল ছাদনাতলাতে বলতেই পারো। এটা মাস ছয়েক আগেকার একটা ছবি এবং সেটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবং যেটা দেখা যাচ্ছে যে অশোক গায়েন, যিনি তৃণমূল ছাত্র নেতা, তিনি একেবারে কলেজের ইউনিয়ন রুমের মধ্যে মালা বদল করছেন, শুভদৃষ্টি হচ্ছে, সঙ্গে সিঁদুর দানও হচ্ছে। একেবারে এই ছবি যখন সামনে এলো, স্বাভাবিকভাবে অন্যান্য যে ছাত্র সংগঠন রয়েছে তারাও কিন্তু একেবারে কিন্তু বিভিন্ন রকম অভিযোগ তুলতে শুরু করলো। শুধু বিয়ে নয়, আরো যে মদের আসর বসানো হতো এবং বিভিন্ন রকম কার্যকলাপগুলো চালানো হতো এই ইউনিয়ন রুমের ভেতরে, সেইটা কিন্তু সামনে চলে আসছে। এবং এই বিষয়ে যে সুন্দরবন মহাবিদ্যালয়ের যে অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন এই ঘটনা আগের ঘটনা এবং এই ঘটনা কলেজের মধ্যে কোনোভাবেই ঘটেনি। বাইরে থেকে বিয়ে করে এসে কলেজে এসেছিল বলে তার কাছে খবর রয়েছে। তিনি এই বিষয়ে স্থানীয় যে প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন, তারাকে কিন্তু অবগত করেছেন। বেশ, আমার কাছে যেটুকুনি খবর এসছে, বিয়ে তাদের হয়েছে, বাইরে হয়েছে। এইখানে এসে যা হয়, তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে, এবার কোন গেট আটকানো, তা সত্ত্বেও ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চেয়েছিলাম। সিকিউরিটি বলছে স্যার আমি কি করবো, আমার তো আপনি যেরকম বলেছেন আমি গেট লাগিয়ে দিই, ওখান দিয়ে তো ঢোকেনি, তাহলে এরা অন্য কোথা দিয়ে ঢুকছে। আর অন্য কোথা দিয়ে ঢুকছে মানে ওই পাঁচিলটা নিচু থাকার কারণে ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে হয়তো। আমি যখনই কোনো কিছু জানতে পারি আমি কিন্তু আমার ঘরে ডেকে পরিষ্কার তাদেরকে বার্তা দিই যে এই ধরনের এই কলেজে করা যাবে না। কলেজে বেআইনি নিয়োগ নিয়ে বিরোধী দলনেতার অভিযোগ খারিজ। কলেজের দখলে রাখতে টিএমসিপি নেতাদের অবৈধ নিয়োগের অভিযোগে গতকাল সরব হন শুভেন্দু অধিকারী। ঠিক এভাবেই নাম এবং ছবি তিনি প্রকাশ করেন 50 জনের। বিরোধী দলনেতার এই অভিযোগ গতকাল ঠিক কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, আসুন একবার শোনাই আপনাদের। এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্নিং বডি। এবং এই তালিকাতে 2-4টি অধ্যাপকও আছে, সিনিয়র এমপ্লয়ি, তাদের অগ্রাধিকার পায়নি। অল আর নোটোরিয়াস ক্রিমিনাল। সমস্ত কলেজের অধিকাংশ কলেজে ওই ছাত্র সংসদ রুমগুলোকে ছাত্রীদের সঙ্গে, বোনেদের সঙ্গে নোংরামির জায়গায়, শারীরিক নোংরামির জায়গায় পরিণত করেছে। সঙ্গে মদ, গাঁজা, চরস, হেরোইন, যত রকমের অপকীর্তি আছে সেগুলো করেছে। একটা শ্রেণীর প্রিন্সিপাল ভয়ে বলেন না, সবই বোঝেন। আরেকটা শ্রেণীর প্রিন্সিপাল অযোগ্যতার ভিত্তিতে প্রিন্সিপাল হয়েছে, তিনি শাসক দলকে চটাতে চান না। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনালাম। আর ভিত্তিহীন বিরোধী দলনেতার এই অভিযোগ, এমনটাই দাবি অভিযুক্তদের। আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা। আমার নাম নিয়ে যেটা পাবলিশ করেছে পুরোটাই মিথ্যা। আমি কলেজের কোনো ক্যাজুয়াল কর্মীও না, কলেজের সঙ্গে কোনো আমার এসব ব্যাপারে কোনো যোগাযোগ নেই। ওনার মাথাটা খারাপ হয়ে গেছে, উনি পাগল হয়ে গেছেন। 26 ইলেকশনে বিজেপির হার নিশ্চিত জেনে উনি এই পাগলামি করছে। আমি আইনি পদক্ষেপ নিচ্ছি, আমি ওনাকে নোটিশ করবো, আইনি নোটিশ আমি আইনের পথে যাচ্ছি। আমি বিবেকানন্দ কলেজে পার্মানেন্ট স্টাফ এবং লিগ্যালি পরীক্ষা দিয়ে আমি সেই চাকরি পেয়েছি, যেটা আমি অন্য কোথাও পেতে পারতাম। তৃণমূল ছাত্র পরিষদের সাথে আমার দীর্ঘদিন কোনো সংস্রব নেই। বিরোধী দলনেতা আমাকে এখানে যুক্ত করেছে, যেহেতু আমি বলি যে আমি যখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম, তিনি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, তার নেতৃত্বে আমি তৃণমূল ছাত্র পরিষদটা করেছি। সুতরাং এই অভিযোগ একদম ভিত্তিহীন, তিনি হাওয়ায় হাওয়ায় কথা বলছে। ওনার আমি মঙ্গল ও সুস্থতা কামনা করি। উনি মনোজিৎ মিশ্রের সঙ্গে সবগুলো উনি তুলনা করছেন, এই জন্য তো মানসিক সুস্থতা কামনা করলাম। আর আমি কলেজে পড়াই না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াই। যাদবপুর বিশ্ববিদ্যালয় আলাদা 5টা কলেজের মতো নয়, কিন্তু এটা 5 বিশ্ববিদ্যালয়। সেখানে এই সমস্ত ছবি বক্তব্যের কোনো সারবত্তা নেই। তবে এই যে বললাম, ওনার মানসিক সুস্থতা কামনা করি।
দুর্নীতিতে চাকরিহারা 180 জনের আবেদন, নতুন করে পরীক্ষায় বসার জন্য আবেদন। হাইকোর্টের সংখ্যা জানালো এসএসসি। নবম, দশম, একাদশ, দ্বাদশের অযোগ্য শিক্ষক 1801। পরীক্ষায় বসতে চেয়েও এখনো পর্যন্ত 180 অযোগ্য আবেদন। কথা বলবো আরো ডিটেইলে, আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, এই প্রথম স্কুল সার্ভিস কমিশন আদালতে এজলাসে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে তাদের করা আপিল মামলায় এই প্রথম চিহ্নিত দাগিদের সংখ্যা জানালো এবং প্রকৃত চিহ্নিত দাগি বা অযোগ্য চাকরি নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর 1801 জন। এই সংখ্যাটা তারা জানালো তাদের আইনজীবীর মাধ্যমে। বিচারপতি সৌমেন সেন সেটা নোট ডাউনও করলেন। পাশাপাশি এই চিহ্নিত দাগি বা চিহ্নিত বা কলঙ্কৃত অযোগ্য চাকরি যারা ছিলেন তাদের মধ্যে 180 জন আবেদন করেছেন ইতিমধ্যে নতুন পরীক্ষায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায় অনুযায়ী এই 180টা আবেদনই বাতিল করতে হবে। এই আবেদন বাতিল না করার যুক্তি হিসেবে এসএসসি তাদের নানা রকম আইনি সওয়াল করেছে এবং পুরো 3রা এপ্রিল 2025-এর পর যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না কেন, এই নিয়ে একাধিক চর্চা হয়েছে, বিশ্লেষণ হয়েছে। সেই দিকে না গিয়েও এই প্রথম স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে এসে সাবমিশনে তারা যে তথ্য রাখছে তাতে অনেকেই দিশা খুঁজে পাচ্ছে। অন্তত যারা এখনো যোগ্য অযোগ্যের ভিড়ে মিশে রয়েছে, যারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে শিক্ষকতা করছেন, প্রায় 14 থেকে 15,000 সংখ্যাটা, তারা অন্তত এখন ভাবতে শুরু করেছেন যদি এসএসসি এই তালিকাটা প্রকাশ করে দেয় তাহলে হয়তো তাদের যে রিভিউ অ্যাপ্লিকেশন রয়েছে সুপ্রিম কোর্টে 14 জুলাইয়ের পর যার শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে হয়তো এই মামলা একটা দিশা পেতে পারে। কাজেই এই এসএসসি তথ্য জানানো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইঙ্গিতপূর্ণ বলছেন আইনজীবীদের অধিকাংশই। বেশ, এই রাজ্যে এর যে সরকার রয়েছে সেই সরকার সাদা খাতার মাস্টারদের পক্ষে, সেই সরকার দাগিদের পক্ষে, এসএসসি দাগিদের পক্ষে। এসএসসি এবং সরকার উভয়েই দাগিদেরকেই নতুন করে 10 নম্বর দিয়ে তাদেরকেই আবার চাকরি দিতে উদ্গ্রীব রয়েছে। সেটা আজকের এই সাবমিশনে পরিষ্কার হয়ে গেছে। আজকের প্রায় সারাদিন ধরে তারা এটাই আদালতকে বোঝানোর চেষ্টা করলো যে দেখো তারা কি ভয়ানকভাবে দাগিদের সঙ্গে রয়েছে। সরকার যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়েই আমাদের প্যানেলটাকে হারিয়েছে। অবৈধভাবে যারা নিয়োগ পেয়েছে তাদের সঙ্গে সরকার আছে এবং এই সংখ্যাটা ক্রমশ যত কম দেখাতে পারবে সেই নীতিটাই সরকার গ্রহণ করছে। অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট, সিবিআই সবাই পরিষ্কার নির্দেশ দিয়েছে কারা অযোগ্য বা কারা অবৈধভাবে নিয়োগ হয়েছে, কারা আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ হয়েছে, সেগুলো নাম লিস্ট করে দিয়েছে। সেটা সরকার জানে, সিবিআইয়ের কাছে আছে, সুপ্রিম কোর্টের কাছে আছে, ইভেন হাইকোর্টের কাছে আছে, কিন্তু সরকার এটাকে কারচুপি করছে। হ্যাঁ, আমি এসএসসির কাছে এটাই কোর্ট যদি জানি যে কীভাবে তারা চিহ্নিত করেছে, কোন প্রসেসে চিহ্নিত করেছে, এটা আমার জানার খুব ইচ্ছা আছে এবং সেটা কোর্ট যাতে জানতে চায় কীভাবে তারা এটা আইডেন্টিফিকেশান করলে, কারণ যখন কীভাবে বা সেটাকে স্কুটনি করলে, কারণ এখন অবধি তাদেরকে টার্মিনেট করেনি এবং তাদের যোগ্য অযোগ্যের লিস্টটা এখনও পাবলিক ডোমেনে দেয়নি, কীভাবে তারা টার্মিনেট করলে। টোটাল 3000 অ্যাবাব আছে, সেখানে 180 জনই কি শুধু ফর্ম ফিল আপ করেছিল, সেটা আগে ক্লিয়ারভাবে কারা কারা করেছিল সেটা পাবলিক ডোমেনে দিক, তাহলে তাদের আমরা স্বচ্ছ ভাবমূর্তিরা বুঝতে পারবো। আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি। নির্যাতিতার পরিবারের আর্জি খারিজ। কোন ঘটনায়? আরজি করের ঘটনায় ক্রাইম সিনে যেতে পারবেন না নির্যাতিতার পরিবার। আরজি খারিজ। শিয়ালদা আদালতে নো অবজেকশন দেওয়ায়, এনওসি দেওয়ায় সিবিআই কে ভৎসনা বিচারকের। সিবিআই এর অবস্থা শোচনীয় মন্তব্য বিচারকের। অমিত সরকার আরো ডিটেলে জানাতে পারবেন। অমিত, নির্যাতিতার পরিবার তারা প্রাইভেট ফরেনসিক এক্সপার্টদের নিয়ে ক্রাইম সিন অর্থাৎ প্লেস অফ অফেন্স ভিজিট করতে চান বা তারা পরিদর্শন করতে চান, এই মর্মে তারা আবেদন করেছিলেন। সেই আবেদন খারিজ করে দেওয়া হলো। আইনের কোনো প্রভিশন নেই এইভাবে কোনো প্রাইভেট ফরেনসিক এক্সপার্টদের নিয়ে ক্রাইম সিন ভিজিট করা বা পরিদর্শন করার। শুধু তাই নয়, কেন সিবিআইয়ের তরফে কোনো অবজেকশন জানানো হলো না শুনানি চলাকালীন গতকাল, এই কারণে সিবিআইকে ভৎসনা করেছে, তীব্র ভৎসনা করেছে এবং সিবিআইয়ের ভূমিকাতে কিন্তু কার্যত ক্ষুব্ধ আদালত। বলা হচ্ছে বা বিচারকরা মন্তব্য করছে সিবিআইয়ের অবস্থা শোচনীয়।
তাহলে কি সিবিআই তদন্ত ঠিক মতো করেনি? তাদের ফরেন্সিক এক্সপার্টরা যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্ট কি তারা কি সন্দেহ প্রকাশ করছে? সেক্ষেত্রে কি তাহলে তারা নো আমাদের সিবিআই তদন্ত নিয়ে প্রথম থেকেই একটা আমরা অসন্তোষ প্রকাশ করেছি। এইখানেতে সিবিআই এসে স্পেসিফিক্যালি বললো তাদের কোনো অবজেকশন নেই। সাহেবের যে অবজারভেশন রয়েছে, তাহলে কি সিবিআই নিজে ইনভেস্টিগেশন করতে পারছে না? তাহলে ওরা কি চাইছে যে আমরা প্যারালাল একটা ইনভেস্টিগেশন করি? সিবিআই তারা যে নিজেরা ঠিকমতো ইনভেস্টিগেশন করতে পারছে না সেই বক্তব্য রয়েছে।